কিছুক্ষণ পর পর মুছতাম আর পড়তাম, কিছুক্ষণ পর পর মুছতাম আর পড়তাম। একটা একদম স্পেসিফিক সাবজেক্ট, একটা গোপন তথ্য কিন্তু আমরা জেনে ফেললাম। আপনার মাথায় এই আইডিয়া কিভাবে আসলো? আমি প্রতিদিন 40, 45, 50 মিনিটের অডিও রেকর্ড করতাম আমি 2 থেকে 3 ঘন্টা। অনেকে আমাকে বলে প্রতিদিন 2-3 পর্ব দেন, প্রতিদিন 1 ঘন্টা, 1.5 ঘন্টা আমার অডিও রেকর্ড করতে হয়। এটা ফিক্স নাই। একজনের ফেসবুক আইডি আছে মানে সে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর। যখন আমি আলাদা করে এটা আমি ইনকামের জন্য করব বা আমি একটা প্রফেশনালি করব, তখন আমার মনে হয় আরে বাবা কি জিনিস, এটা তো পারবো না। অনেকেই মনে করেন যে মানে ভিডিও দিলেই ইনকাম হয়ে যাবে। সে একজন স্টুডেন্ট, তার আসলে তো চাওয়া পাওয়ার কিছু নাই, তার তো বাবা মা খরচ দিচ্ছে। আসসালামু আলাইকুম, মানব জীবন পডকাস্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুল্লাহ শিকদার। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে আমাদের স্টুডিওতে গল্প করার জন্য বসেছি, আড্ডা দেওয়ার জন্য বসেছি। কাজ ভাই, ফর্মালি শুরু করে দিলাম। না, ফর্মাল হওয়ার কোনো দরকার নেই, এটা তো আসলে আমাদের তো ইনফর্মাল। আমাদের গল্প, এটা কিন্তু আড্ডা, গল্প গুজব পডকাস্টে, আসলে এত ফর্মাল হওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু আমাদের হচ্ছে যে আমরা আপনি যেটা বলতে যাচ্ছেন যে আমার একটা ছোটখাটো ইউটিউব চ্যানেল আছে, সেটার নাম হলো গল্পতরু। এখানে আমি অডিও বুক পড়ি। এটা নিয়ে আসলে আমি শুরু করেছি গত 4 বছর আগে। 4 বছর আগে শুরু করে এখনো সাবস্ক্রিপশন কিন্তু খুব যে বেশি তা কিন্তু না, বাট গল্পতরু ইউটিউব চ্যানেলের যারা শ্রোতা আছেন, আমি মনে করি সাবস্ক্রিপশন কম হলেও মানে যারা আছেন ওনারা খুব ডেডিকেটেড, মানে আমার চ্যানেলের জন্য তো। আচ্ছা, মানে ওনারা প্রতিদিন আসেন, প্রতিদিন শুনেন, যারা বই পড়তে ভালোবাসেন, শুনতে ভালোবাসেন। আপনার এক একটা গল্প ডিউরেশন কত মিনিট হয়? দেখেন, এটা তো আমার লেখা গল্প না, মানে আমার কিছু গল্প লেখা আছে, মানে একটা পর্ব আর কি, আমি পড়েছি। আর এটা হলো বিভিন্ন লেখকদের পুরনো বইগুলো আমি পড়ি। আচ্ছা। হ্যাঁ, তো এই বইগুলো কোনো বই দেখা যায় যে 4 ঘন্টা 5 ঘন্টা হয়, কোনো বই 3 ঘন্টা হয়, আবার কোনো কোনো বই দেখা যায় 10-12 ঘন্টা 14 ঘন্টা হয়। এটা কি এক পর্ব? এক পর্ব তো করা আসলে সম্ভব হয় না ওইভাবে প্রতিদিন। সে 40-45 মিনিটস অর 1 ঘন্টা, মানে এরকম আর কি একটা রেশিওতে পর্বে পর্বে ভাগ করে আসলে দেয়া হয়। আসলে অনেকে আমাকে বলেন যে আপনি ভাই প্রতিদিন 2-3 পর্ব দেন। মানে এটার আসলে এটার পরিশ্রমটা তো ওনারা বুঝেন। ওনারা মনে করেন ওনারা ভাবেন কি জানেন, যে আমি রিডিং পড়ছি, সেটাই অডিও হচ্ছে, সেটাই আমি দিয়ে দিচ্ছি। মানে এখানে যে পড়ার পরে এডিটের বিষয় আছে, এটার অডিও এনহ্যান্সের বিষয় আছে, অনেক কিছু এটার সাথে জড়িত। এটা আসলে বেশিরভাগ লিসেনাররা জানেন না, বোঝেন না। আমাদের আসলে টেকনিক্যাল বিষয়গুলো সম্পর্কে মানুষের ধারণা অনেক কম, তো ওনারা মনে করে যে এটা তো খুব পড়ছে, পড়ে তারপরে পড়ছি, পড়ার সময় আমার একটা হাঁচিও আসতে পারে, অবশ্যই আমার একটা ভুলও হতে পারে। সেটা যদি আপনি শুনেন, আপনার কাছে ভালো লাগবে না, সো সেগুলো তো ফেলে দিতে হচ্ছে আমার। সো দেখা যায় যে একটা 50 মিনিটের একটা বই পড়তে 1 ঘন্টা 10 মিনিট 12 মিনিট লাগে। সে প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা আমার অডিও রেকর্ড করতে হয়। এই সময়টা আপনি কখন করেন, মানে কোন টাইমটাতে? এটা ফিক্স নাই। আমি কোনো দিন আমার রাতের বেলা করি, আবার আমি খুব বেশি রাত জাগি না, সো রাত হয়তো 10টা-11টার সময় করি। আর কোনো দিন দেখা যায় সকালবেলা করি ঘুম থেকে উঠে। আচ্ছা, আমি একটু দর্শকের সাথে একটু কথা বলে নেই। প্রিয় দর্শক, আপনারা হয়তো অডিও বুক অনেকের কণ্ঠে শুনেছেন। এর পিছনে যে গল্পটা বলতে পারেন যে এত স্বাভাবিক একটা বিষয়, এটা আবার বলার কি আছে। অনেকে কিন্তু ইউটিউবে আপনারা অনেক কিছু করতে চান, ভিডিও দিতে চান, ফেসবুকে আজকালকে একজনের ফেসবুক আইডি আছে মানে সে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর। অবশ্যই, কিন্তু এর পিছনের যে জার্নি গুলো আমরা অনেক সহজ। দেখেন, আমরা কিন্তু মজার একটা কথা বলে আপনাকে থামিয়ে দিলাম, সরি। মজার একটা কথা, আমরা প্রত্যেকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েশন করি। আমরা কিন্তু ফেসবুকে ছবি আপলোড দিচ্ছি, ভিডিও আপলোড দিচ্ছি, রিলস আপলোড দিচ্ছি। এইটা ইটস এ কন্টেন্ট, আমি ক্রিয়েট করছি, আমি দিচ্ছি। আমি কিন্তু বুঝতে পারছি না, কিন্তু যখন আমি আলাদা করে এটা আমি ইনকামের জন্য করব বা আমি একটা প্রফেশনালি করব, তখন আমার মনে হয় আরে বাবা কি জিনিস, এটা তো পারবো না, বা ভয় পেয়ে যায়। এটা আসলে খুব ইজি একটা বিষয়, আমরা করতে পারি। আমি এই বিষয়টা দর্শককে বলতে চাচ্ছিলাম যে অনেকেই মনে করেন যে মানে ভিডিও দিলেই ইনকাম হয়ে যাবে। আমি শুরু করে দিলাম,
কিন্তু শুরু করাটা খুব সহজ, কিন্তু টিকে থাকাটাই আসলে বড় কথা। এর পিছনের যে পরিশ্রমগুলো, এই গল্পগুলো, হ্যাঁ, তবে যদি রেগুলার করা যায় এবং পরিশ্রম করার মতো মন মানসিকতা রাখা যায়, তাহলে মনে হয় সাকসেস হওয়া সম্ভব। এখানে কি বলেন? দুইটা বিষয়, একটা হচ্ছে যে আপনার এইজ কত, আপনি কবে থেকে শুরু করছেন, এটা মাস্ট একটা ক্যালকুলেশনের বিষয় আছে। সে একজন স্টুডেন্ট, তার আসলে তো চাওয়া পাওয়ার কিছু নাই, তার তো বাবা মা খরচ দিচ্ছে। হুম হুম। সো সে চিন্তা করলো ঠিক আছে আমি 1 বছর দেই না, ফ্রি দেই, আমি দিচ্ছি তো, করছি তো। সে একটা একটা কন্টেন্ট, সে চিন্তা করলো যে আমি এই জিনিসটা নিয়ে কাজ করব। একটা বিষয় আপনাকে সিলেক্ট করতে হবে, একটা একদম স্পেসিফিক সাবজেক্ট। আজকে এটা করলাম, কালকে এটা করলাম, এটা হবে না, কোনোদিন হবে না। না। আপনার একটা স্পেসিফিক সাবজেক্ট, সবচেয়ে ইজি ওয়ে হলো আপনার সবচেয়ে পছন্দের জিনিসটা কি, আপনি কি সবচেয়ে ভালোবাসেন, সেই জিনিসটা নিয়ে কাজ করা। সে অনেকে খেতে ভালোবাসে, সে ফুড ব্লগার হয়। সে অনেকে ঘুরতে ভালোবাসে, সে মানে ট্রাভেল ট্রাভেল ব্লগার হয়, সরি, ট্রাভেল ব্লগার হয়। এরকম আর কি, আপনার যেটা ভালো লাগে। সে আপনার ইতিহাস ভালো লাগে, তো ইতিহাস নিয়ে করেন, অসুবিধা নেই। রাইট রাইট। আপনি এখন তো সব ইজি হয়ে গেছে, এখন আমার কিন্তু স্ক্রিপ্টিং করার জন্য আমার স্ক্রিপ্ট করতে হচ্ছে না। আমি যদি লিখে দিই চ্যাট জিপিটি কে, বা আমি যদি এআই কে। এআই কে লিখে দিই যে আমার এই এই বিষয়ের উপর একটা স্ক্রিপ্ট চাই, একদম ভিজুয়াল স্ক্রিপ্ট করে দিবে। খুব ইজি হয়ে গেছে ভাই, তো প্রসেসিং এখন আর আগের মতো কঠিন নাই। একটা গোপন তথ্য কিন্তু আমরা জেনে ফেললাম। সো আমার স্ক্রিপ্ট দরকার, আমি স্ক্রিপ্ট করে ফেলছি। আমার একটা বিষয় আগে চুজ করতে হবে যে এই বিষয়ের উপর আমি কাজ করব। কিন্তু আপনার বইয়ের ক্ষেত্রে তো আর চ্যাট জিপিটি আপনাকে সহযোগিতা করবে না, তো সেখানে লেখকের লেখা না, করছেন। ওইটা তো আমি হ্যাঁ। আমি বই পড়ি, আমার মতো কয়েকজন আছেন, খুব অল্প সংখ্যক কিন্তু আছেন বাংলাদেশে। ইন্ডিয়াতেও আছেন, ইন্ডিয়াতে অনেক ভালো, কারণ ইন্ডিয়ার মানুষ বই বই পড়া শুনে বেশি। ইন্ডিয়াতে অনেক বেশি আছেন, আচ্ছা, কারণ কিন্তু বাংলাদেশে, হ্যাঁ এই যে বই শোনার ব্যাপারটা, আপনার মাথায় এই আইডিয়া কিভাবে আসলো? আচ্ছা, এটাতেই আমি আসছিলাম। হ্যাঁ হ্যাঁ, যে বই পড়াবো না, বই শোনাবো মানুষকে। না, এটাতেই আমি আসছিলাম, আচ্ছা। এটাতে আসবো। মানে আমার, আমি যেটা বলছিলাম, ইন্ডিয়ার মানুষ বই পড়তে ভালোবাসে বেশি। আমাদের দেশের মানুষ একটু কম পছন্দ করে কি বই পড়তে। তবে অনেকে এখন আস্তে আস্তে কিন্তু, অনেকে আছেন বই নিয়ে শুধু বই পড়েন না, মানে অনেকেই আছেন বাংলাদেশে এখন কাজ করছেন বই রিভিউ করে। হিউজ রিভিউয়ার আছে বাংলাদেশে, এবং ভালো করছেন তারা, আচ্ছা। খুবই ভালো করছেন। আমার পরিচিত আছেন অনেকে, খুবই ভালো করছেন তারা। সো বই রিভিউ কিন্তু একটা কাজ। আর বই পড়া বিষয়টা হচ্ছে, এটা তো আসলে চ্যাট জিপিটির কিছু নাই, এটা তো আমার বই দেখে পড়তে হয়। অডিও বুক করা খুব কষ্টের কাজ। মানে আমার কথা হলো যে, মানে আপনার যদি মানে কোনো খুব বেশি পছন্দ থাকে বই পড়া, তাহলে আপনি করতে পারেন। আসলে খুব পছন্দ, যেমন আমি বই পড়তে খুব পছন্দ করি। আমার একটা বিষয় জানার, যে আপনি যে বইটা অডিও বুক অডিও মানে করছেন, একটা পর্ব তৈরি করছেন, সেটা কি প্রথমে কয়েকবার পড়ে নেন নাকি একবারেই তো এইটা ভালো কোশ্চেন করছেন, কিন্তু এটা মজার ব্যাপার। এইটা আমার অনেকে কমেন্ট করে। মানে হয়েছে কি, আমি একদিন একটা বই পড়ে কেঁদে দিছি। মানে লাস্ট ইমোশন আমি রাখতে পারিনি। হুমায়ুন আহমেদের একটা বই পড়েছি, আমি ইমোশনটা রাখতে পারিনি, লাস্টে একদম কান্না চলে আসছে আমার। এবং কান্নার মানে ওই ওই অবস্থায় রেকর্ডিংটা শেষ করছি, মানুষ শুনছে। এখন একজন লিখছে, আমি আগে ভাবতাম যে আপনারা মেকি ভাবে মানে জিনিসটা তৈরি করে নেন, ইমোশন গুলো তৈরি করেন নিজে নিজে। আসলে যে সত্যিকার ইমোশনাল হয়ে পড়েন আজকে বুঝতে পারছি। মানে এর আগে উনি মনে করতো যে আমরা ইমোশনটা তৈরি করি। মানে অভিনয় করেন আর কি। হ্যাঁ, আসলে এটা সম্ভব। আমি যখন বই পড়ি, বা যে কেউ আমরা যখন বই পড়ি, আপনি দেখবেন আপনি যখন বই পড়বেন, আপনি কিন্তু এই জগতে থাকবেন না, আপনি না। বইয়ের জগৎটায় ঢুকে যাবেন, আপনি এই জগতে থাকবেনই না। সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যাবেন, আপনি ওই বইয়ের ভিতরে ঢুকে যাবেন, এবং ওই প্রকৃতিতে আপনি থাকবেন। হুম। সো হয় কি, ওইখানে যে ঘটনাগুলো ঘটছে, ওইখানে যে মানুষগুলা, তার সাথে আপনি আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যাবে আপনার। একদম গল্পের ক্যারেক্টার, একদম ক্যারেক্টারের সাথে আপনার চোখের সামনে ভাসতে থাকবে ক্যারেক্টার গুলো, আপনি ওইখানেই অবস্থান করবেন। সো হয় কি, ইমোশন গুলো অটোমেটিক্যালি চলে আসে। আপনি কোন জায়গায় আছেন, কোন অবস্থানে আছেন, তখন সেটা ম্যাটার করে না, কারণ আপনার ইমোশনটা তখন ওই জায়গায়, আপনার অবস্থানটা এখন তখন বইয়ের ভিতরে। আচ্ছা আচ্ছা, এই জন্যই মনে হয় যে আপনার গল্পগুলো এত সুন্দর হয়। না, সুন্দর হয় বলতে আমি জানি না আসলে, না, না, না। আমি জানি না বিষয়টা। অনেকের, আমাদের মধ্যেও যারা অডিও বুক করেন, আমার অনেক প্রিয় লিস্ট মানে পাঠক আছেন, আমার আমার ভালো লাগে, আমি তাদেরটা শুনি। আচ্ছা। অনেকেই আছেন। রাজ ভাই, আমি
আপনি কি নাম বলবেন কয়েকজনের নাকি? আর নাম বললে তো আসলে একজনের নাম বলা যায় না, অনেকেই আছেন ভালো না, করেন, ঠিক আছে। একজন দুজনের বললে আবার অন্যজন হ্যাঁ, হয়তো না, বা এই জন্য কিন্তু আমি উনিও ভালো করেন। আমি অন্য বিষয়ে জানতে চাচ্ছিলাম যে আপনার, আমি জানি যে বই মেলার সময় বা এর আগেও আপনার বেশ কিছু অর্জন আছে। এই একজন অডিও বুক পাঠক হিসেবে আপনি বেশ কিছু কাজ করেছেন, সেগুলো আমাদের সাথে শেয়ার করুন। না, পাঠক হিসেবে আসলে আমি খুব বেশি যে কাজ করার সুযোগ পেয়েছি তা না। আমি একটু কেন পাইনি সেটাও আমি বলি। আমি একটু মানে ইন্ট্রোভার্ট মানুষ, মানে আচ্ছা, আচ্ছা। আমি এক্সট্রোভার্ট না। আমি আসলে মানুষের সাথে খুব কম মিশতে পারি। আর বেসিকলি যেটা সত্য কথা সেটা হচ্ছে যে আমার এইজটাও একটু বেশি হয়ে গেছে, আর যারা কাজ করছে এই ফিল্ডে বেশিরভাগই ইয়াং, মানে তাদের সাথে আমার এইজের একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা বড় সত্য। সেটা থাকলেও এই এই বই পড়ার যে ইমোশনটা বললেন, এটা কিন্তু এজের সাথে যায় আবার। না, ইমোশনটা এজের সাথে যায় তা ঠিক, আবার ঠিকও না। বা কেন জানেন, আমার আমার যে ছোট অনেক ছেলেপেলে আছে যারা ভালো কাজ করতেছে এই ফিল্ডে। আপনার দুইটা জিনিস এখানে থাকতেই হবে, সেটা হচ্ছে যে হ্যাঁ একদম 100% থাকতে হবে তা না, পৃথিবীতে কেউ তো 100% যেতে জানে পারে না। না। কিছু না কিছু আমিও ভুল করি, অনেক ভুল করি, ভুল তো হবেই। এখন আপনার দুইটা জিনিস থাকতেই হবে, একটা হলো আপনার শুদ্ধ ভাষা চর্চা থাকতে হবে, স্পষ্টভাবে কথা বলতে হবে, এন্ড দেন আরেকটা জিনিস হলো বই পড়ার অভ্যাস থাকতে হবে, নাহলে আপনি Right. পারবেন না। আপনি শুধুমাত্র চিন্তা করেন, এই কন্টেন্ট তৈরি করার জন্য আমি বই পড়লাম, না না সেটা হবে না, সেটা হবে সেটা না। পারবেন না আসলে। আমি আপনার প্রথমেই বলে দিছি যে আপনার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে ভালো আপনি সেটা লাগে। এইবার আসি যে আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে মানে আমি আসলে কেন বই পড়ায় আসলাম। হুম, হুম। আমি তখন 2017 সালে বিয়ে করছি। তো বিয়ে করার পরে আমি জব করতাম। জব করতে করতে হঠাৎ এটা সমস্যার কারণে আমি জবটা ছেড়ে দিছি আর কি। তখন আমি মোটামুটি বলতে গেলে বেকার। বেকার বলতে আমার পার্সোনাল কাজ তো থাকেই, সেটা হচ্ছে আলাদা জিনিস, কিন্তু জব করি না আর কি। তো কি করব চিন্তা করছি। এর মধ্যে আমার ওয়াইফ গল্প শুনে। আচ্ছা। কোথায় শুনে? ইউটিউবে। সে আমি 17 সালেই বিয়ে করছি আমার ওয়াইফের সাথে। ও যখন গল্প শোনা শুরু করলো আমি বললাম কোথায় শুনো, বললো যে ইউটিউবে শুনি। তো আমি বললাম বাহ ভালো তো, আমি এর আগে জানতামই না যে গল্প শোনা যায়। আচ্ছা, আচ্ছা। শুধু ভিডিও দেখা যায় জানতাম। না, আমি তো জানতাম বই পড়া, মানে বই থেকে আমরা পড়ি, আমরা তো গল্প হুম। শুনি না সাধারণত। ও ইউটিউব থেকে দেখি গল্প শুনি, মানে বই শুনে। বই শুনে, মানে বইগুলো শুনে সে। আচ্ছা। তো আমি জিজ্ঞেস করলাম যে এটা কিভাবে করো, বলে যে এখানে একজন আছে, তখন একজন ছিল, আচ্ছা। একটা মেয়ে পড়তো। নামটা আমি বলি কারণ তখন সে একমাত্র বাংলাদেশে ছিল, এর আগে তো কলকাতায় ছিল, এরা বাংলাদেশে একজনই ছিল। এটা হলো গিয়ে বাংলা শ্রুতি গল্প। আচ্ছা, আচ্ছা। বাংলা শ্রুতি গল্প সে শুনতো। তো ওইখান থেকে ও আমাকে একদিন বললো আচ্ছা তুমি তো ভালো বইও পড়ো, আবার তোমার পড়ার স্টাইলও ভালো, তো তুমি একটু ট্রাই করো না। তো তখন আমি বললাম আমি যে ট্রাই করব। আমার কাছে তখন আসলে আমার তখন পিসি নাই, আমার একটা ল্যাপটপ আছে শুধু, আর স্মার্টফোন তো আছে, ল্যাপটপ আছে। হুম। এখন আমি ও জিজ্ঞেস করলাম যে পড়তে হলে তো আমার একটা মাইক্রোফোন দরকার। তা আমি একটু ল্যাপটপে নেটে ঘাটাঘাটি করলাম, দেখলাম যে 800 থেকে 1-2 হাজার টাকা 3,000 টাকার মধ্যে মাইক্রোফোন মাইক্রোফোন পাওয়া যায়। পাওয়া যাচ্ছে। তো আমি একটা মাইক্রোফোন কিনলাম 1100 টাকা দিয়ে। আচ্ছা। মাইক্রোফোন কিনে আমি যেহেতু আগে থেকেই মিডিয়ায় কাজ করি, আমার হুম, তো হুম, হুম। এই টেকনিক্যাল নলেজ আগে থেকেই ছিল। সো আপনি তো ভয়েস যারা আর্টিস্ট, নতুন শুরু ভয়েস করবে, আর্টিস্ট ছিলেন। হ্যাঁ আমি ভয়েস আর্টিস্টও ছিলাম। হ্যাঁ, সেটাও কিন্তু একটা কারণ। কারণ হ্যাঁ। হ্যাঁ, তো ওই যারা নতুন শুরু করবে তারা কিন্তু আমার মতো হুট করে খালি মাইক্রোফোন কিনলে হবে না, না, অনেক না, কিছু না। জানতে তার হবে, একটা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। ব্যাকগ্রাউন্ড অবশ্যই, তার একটা টেকনিক্যাল নলেজ থাকতে হবে, এডিটিং নলেজ থাকতে হবে ছোটখাটো। আর এরপরে তার আপলোড বা এক্সপোর্ট আপলোড হুম, এগুলো হুম। জানতে হবে যে কি করে। এই বিষয়গুলোর পরে তারপরে আমি আমি তো এগুলো জানতাম। আমি একটা মাইক্রোফোন কিনলাম। এখন কখন পড়বো, আমার বাসাটা তখন ছিল পুরনো ঢাকায়, একদম খোলামেলা পুরনো বাসা থাকে না হ্যাঁ, এরকম, হ্যাঁ, হ্যাঁ। মানে ফ্ল্যাট টাইপের না, একদম চারতলা বাড়ি, পুরোটা খোলামেলা,
চারিদিকে আওয়াজ হচ্ছে, নিচে মানুষ কথা বলছে, এটাও চলে আসছে, গাড়ির হর্ন দিচ্ছে, গাড়ি হর্ন দিচ্ছে, আমার পাশ দিয়ে একদম হাইওয়ে চলে গেছে। আবার ওই মুরগি তরকারি ডাকছে। হ্যাঁ, এরা তো ডাকছে, এরা যখন আসে তো আপনি তো কিছু বলতে পারবেন না। না, আপনি কি মানা করতে পারবেন যে আমি এখন অডিও রেকর্ড করতেছি, তোমরা আসো? সম্ভব না এটা। এখন আমি কি করতাম, পুরোনো ঢাকায় মানুষ ঘুমায় দেরিতে, বুঝেন অবস্থাটা। আমি রাত 2টা পর্যন্ত অপেক্ষা করতাম, কখন নিস্তব্ধ কখন হবে। একদম মানুষ ঘুমাবে। 2টার পরে আমি পড়া শুরু করতাম, তখন আমার ঘরে এসি ছিল না। ওরে আল্লাহ, জার্নিটা কিন্তু অনেক কঠিন ছিল। মানে আসলে কঠিন ছিল, সত্যিকার অর্থে কঠিন ছিল। আমি গল্পটা বললে মানুষ বুঝতে পারবে যে মানে কতটা কঠিন ছিল। সেটা হচ্ছে, 1 নাম্বার আমার ঘরে এসি ছিল না, 2 নাম্বার হলো তখন আসলে আমাদের এআই কোনো টুলস ছিল না যেটা আমাদের সাউন্ড রিমুভ করে। আমি কিন্তু ফ্যান চালাতে পারতাম না, গরমের দিন ছিল, ফ্যানের শো শো আওয়াজ হবে। ফ্যানের শোষো আওয়াজ করবে, ফ্যান চালাতে পারতাম না। ফ্যানটা বন্ধ করে আমি ল্যাপটপে অডিও রেকর্ড করতাম, এবং কিছুক্ষণ পর পর রাস্তা দিয়ে ট্রাক যেত, আমি তখন চুপ করে থাকতাম। আবার রাতের বেলা কিন্তু পুরান ঢাকায় কিন্তু মানুষ জেগে থাকে, হঠাৎ করে উঠে নিচে আমার পাশে ছিল, নিচে যে আরেক বাড়ি, ওর চাপ কল, ও উঠে ধাম ধাম কল চাপা রাতের বেলা গোসল করে শুরু করে। আচ্ছা আচ্ছা, দেখা গেছে আরতে যাইতে হবে, সে বিজনেস করে হয়তো বা, হ্যাঁ, ভোর রাতে উঠে আরতে ভোর যাবে। রাতে উঠে সে ওই তখন চুপ করে থাকতে হয়। এইভাবে করে আমি প্রতিদিন 40, 45, 50 মিনিটের ভিডিও অডিও রেকর্ড করতাম আমি 2 থেকে 3 ঘন্টা। এমনও দিন Oh গেছে, my God! এমনও দিন গেছে ভাই, 2 থেকে 3 ঘন্টা রেকর্ড করার পরেও অনেক সময় দেখা যায়, ওই যে বলতাম যে ঘুম থেকে উঠছে, কেউ হয়তো ঝগড়া লাগাই দিছে, আধা ঘন্টা ঝগড়া হয়েছে, এখন এই সময় তো আর মানে রেকর্ড করা সম্ভব না। খুব মজার বিষয় কিন্তু, কষ্ট আবার কিন্তু মজারও হচ্ছে। মজা আছে। তো ওই সময় তারা ঝগড়া করতেছে, আপনার মেজাজটা তো আমার মেজাজ কি, আমি মানে চুপ করে বসে আছি গরমে, ইস। আমার সারা শরীর আরেকটা কথা তো বলি নাই, এইটা কি আসলে সবার সামনে বলবো? শুধু স্যান্ডো গেঞ্জি একটা পরতাম, আর একটা তোয়ালে হাতে রাখতাম পাশে, গামছার মতো একটা গামছা রাখতাম, আচ্ছা। কিছুক্ষণ পর পর মুছতাম আর পড়তাম, কিছুক্ষণ পর পর মুছতাম আর পড়তাম, মানে ঘেমে একদম নিয়ে যেতাম। প্রিয় দর্শক, যারা আপনারা গল্প তরু থেকে গল্প শুনেন, নিশ্চয়ই এই গল্প আগে শুনেননি আপনারা, আগে কি বলেছেন তখন? আগে বলিনি। তাহলে আশা করি আপনারা এখন গল্প শোনার সময় এই স্মৃতিগুলো ভাসবে, কিছুটা হলেও আপনাদের অনুভবে জাগবে যে আসলে কি কষ্ট করে এই পর্যন্ত আপনাদের জন্য সেই বইগুলো অডিওগুলো পৌঁছে দেয়। তারপরে শুনুন, আমার ওয়াইফ দেখলো যে আমি খুব মানে মন দিয়ে করছি, তো ও খুব উৎসাহ দিত বিষয়গুলো, বিরক্ত লাগতো আসলে। ও, time আপনি যখন তখন কাজ করছেন তখন তো ভাবি ঘুমাচ্ছে। হ্যাঁ, ও তো অন্য রুমে, আমি আরেক ও। রুমে গিয়ে ওই একসাথে তো সম্ভব না, কারণ ও আবার, আমার ওয়াইফ জব করে, তো সকালবেলা উঠে জবে যাবে, আমি তো রাতে তারে ডিস্টার্ব করলে ও সকালে জবে যেতে পারবে না। Right. সো ও অন্য রুমে ঘুমাচ্ছে, আমি আর ও থাকতে, আমি ফ্যান বন্ধ করে দিতে থাকতে পারবে না, সমস্যা তো সব দিকে। সো আমি অন্য রুমে ইয়ে করতাম, রেকর্ডিং করতাম। ওই সময় দেখা গেল 1 মাস চলে গেছে, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইরে পাঠানোর পরে আমার সাবস্ক্রিপশন 47টা। 1 মাসে 47টা। আমি 2 মাস চলে গেল, আমার সাবস্ক্রিপশন 60টা, 60, 67 এরকম। 2 মাসে আমি মিনিমাম 50টার উপর ভিডিও দিছি। 2 মাসে 50টা ভিডিও দিয়েছেন। হ্যাঁ, সাবস্ক্রাইব হয়েছে 60, 70 এরকম। 60-70। মানে 2 মাস পরে আমার কষ্টটা দেখে আমার ওয়াইফ জিজ্ঞেস করছে যে তুমি কি এটা কন্টিনিউ করতে পারবা? আবার ও বলতেছে যে চেষ্টা তুমি করতে থাকো, বা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ হবে। আল্লাহ, ভাবিকে সালাম। আমি মাঝে মাঝে মনে হইতো জানেন যে তোর ভাল লাগে না, মানে মানুষ শুনে না কেন। এই ধৈর্যটা কিন্তু অনেক বড় ব্যাপার, বিশাল বড়। এই জায়গাটাই আসলে চ্যালেঞ্জ, ধরে রাখার একটা মানে জায়গা। আমার 3 মাসের ঠিক 2.5 মাস পরে দৃশ্যটা চেঞ্জ হয়ে গেল। দৃশ্য চেঞ্জ করার জন্য একটা টেকনিক অ্যাপ্লাই করছিলাম। আচ্ছা, আমি আমার ওয়াইফরে বললাম তোমার কণ্ঠ তো ভালো, তুমি একটা গল্প করো, আমারটা তো মানুষ শুনতেছে না, তুমি একটা গল্প করো। ও একটা ছোট গল্প পড়লো, আমার ছোট গল্প ও পড়লো, ও এরকম কষ্ট করে অডিওটা রেকর্ড করে দিচ্ছে, ছোট ছোট গল্প বললো। মানে বিষয়টা এমন যে আমি কিভাবে গল্প বলি তুমি এটা করে দেখাও।
না, ও আমাকে হেল্প করার জন্যই না, না, করছে। আমি একটু বলবো। মানে ও ছোট গল্প বললো, ওই ছোট গল্প আমি দিলাম। এই গল্পটা প্রথম আমার অডিও বুকে ভিউ হলো 500+। এর আগে 500+ ভিউ কিন্তু হয়নি আমার। আচ্ছা আচ্ছা, এটাই ফার্স্ট। এটাই ফার্স্ট। আমি তো মহা খুশি। আমি এই খুশিতে ওরে দিয়ে আরো 2টা গল্প পড়াই ফেলছি। আচ্ছা, ওরকম পড়ি। কষ্ট করি। ওরকম কষ্ট করি, মানে তখন তো আর ওই অন্য ওয়ে নাই কোনো, ওরকম রাতের বেলা জেগে ওরে। ও তো যেহেতু অন্য দিন সমস্যা হতো, তো শুক্রবার বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার রাতে হ্যাঁ, তখনই করতাম। তো এরপরে এই 500+ ভিউ হলো না, ও আসলে আমার জন্য বলতে পারেন যে আমার ভাগ্যের একটা চাকা ঘোরানোর যদি কিছু থাকে তাহলে আমার ওয়াইফ আসলে ও এই এই চাকাটা আমার ঘুরিয়ে দিল আর কি, ওর ইউটিউবে। এখান থেকে আমার আস্তে আস্তে আমার ভিউ গুলো বাড়া শুরু করলো, 500, 700, 1000, 1200। এরপরে ওকে দিয়ে আমি আরো 2টো গল্প পড়ালাম। দেখা যাচ্ছে যে ওর গল্পের চেয়ে আমার গল্পের ভিউ তখন বেশি হওয়া শুরু করলো। আচ্ছা আচ্ছা, মানে একটা টার্নিং পয়েন্ট ছিল আর কি। হ্যাঁ, ওইটা একটা টার্নিং পয়েন্ট ছিল। এরপরে আমরা মানে এরপরে তখন 2.5 মাস থেকে 3 মাসের একটা ট্রানজিশন চলছে। ওই সময় আমার প্রতিদিন দেখা যাচ্ছে 10 থেকে 12 জন সাবস্ক্রিপশন বাড়তেছে। হ্যাঁ, 3 মাসের মধ্যে এই সাবস্ক্রিপশন আমার 1000+ হয়ে গেল। মজার ব্যাপার শুনেন, আমার কিন্তু 1000 সাবস্ক্রিপশন হওয়ার আগেই আমার 4000 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। ও, মজার ব্যাপার। 4000 ঘন্টা কিন্তু বেশিরভাগ ইউটিউবারের পরে কমপ্লিট হয়। হ্যাঁ হ্যাঁ, আগে আমার যেহেতু সাবস্ক্রিপশনটা হয়ে যায়। আমার যেহেতু ভিডিওগুলো বড় 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 বড়। অডিও বুক, যারা শুনে তারা তো মিনিমাম 10-15 মিনিট একটা এভারেজ টাইম থাকে শোনা। রাইট, যদি 100 জন মানুষ দেখে, হ্যাঁ, 100 জনের মধ্যে নালে যদি 50 জন বের হয়ে যায়, আর 50 জন কিন্তু শুনে পুরো। হ্যাঁ, 1 ঘন্টা হলে তো 50 ঘন্টা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো ভিউটা অনেক বেশি থাকে, আওয়ারটা অনেক বেশি পাওয়া যায়। সো আমার আওয়ারটা আগে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমার 1000 সাবস্ক্রিপশন পরে কমপ্লিট হয়েছে। আর দর্শক একটা জিনিস বলে রাখি যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হওয়ার জন্য কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা এটা ম্যান্ডেটরি লাগবেই। আর সেই পর্যন্ত আসার জন্যই অনেকে ধৈর্য হারিয়ে ফেলেন। এইটাই হচ্ছে মানে ফাইট ইউটিউবে। আপনি দেখা যাচ্ছে ভিডিওর পর ভিডিও দিয়ে যাচ্ছেন, আপনার ধৈর্য হারা হওয়া চলবে না। আপনার 3 মাস চলে গেছে, 4 মাস চলে গেছে, আপনার সাবস্ক্রিপশন আসছে না, ভিউ আসছে না, আমরা অনেকে ছেড়ে দিই, ভাল লাগে না, অন্য আরেকটা জিনিস প্ল্যান করি। যেইটাই প্ল্যান করেন সেম ওয়েতেই যাবে। ঘটনা একটা কারণ কি জানেন, অলগারিদমে আপনার চ্যানেলটাকে তো ইউটিউব আগে উঠাতে হবে, অলগারিদমে আনতে হবে। অলগারিদমে আনার জন্য সে আপনার যে আপনার পারফরমেন্সটা সে দেখতে চায়। রাইট রাইট, আপনার পারফরমেন্স ইউটিউব আসলে দেখতে চায় যে আপনি কিভাবে পারফর্ম করছেন। ও যখন দেখবে যে আপনি কন্টিনিউ, দুইটা, একটা হলো কন্টিনিউটি, একটা কোয়ালিটি, এই দুইটা জিনিস যদি আপনি রাখতে পারেন, আপনি কন্টিনিউ ভিডিও দিতে পারেন এবং কোয়ালিটিফুল ভিডিও দিতে পারেন, আপনাকে ইউটিউব এক সময় না এক সময় আপনাকে সেই দিবেই, দিবেই, আপনাকে অলগারিদমে আগে নিয়ে আসবেই। এটা একটা ভালো পয়েন্ট ছিল। যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করতে চান তারা কিন্তু আজকের এই পর্বটি আপনারা পুরোপুরি দেখতে পারেন। প্রিয় দর্শক, আপনারা শেয়ার করে দিবেন অন্যদেরকে, যাতে এই ভিডিও দেখে আপনার কোনো বন্ধু, আপনার কোনো আত্মীয় তার ইউটিউব চ্যানেলকে সঠিকভাবে কাজে লাগাতে পারে এবং তার ধৈর্য হারা না হয়ে সে সঠিকভাবে এগিয়ে যেতে পারে। রাজ ভাই, এরপর আপনার প্ল্যান কি? আপনি কি করতে চান আসলে? মানে ইউটিউব নিয়ে আমার বই পড়া নিয়ে আসলে আমার প্ল্যানটা হচ্ছে, ইউটিউবিং তো অনেকদিন যাবত করছি, এটা করে যাব যতদিন পারি ইনশাল্লাহ, যতদিন আল্লাহ তৌফিক দেয় আর কি। এটাকে একটু অন্য পর্যায়ে নেয়ার আমার চিন্তা ভাবনা আছে। আমাদের দেশের অনেকে এখন বই মানে লিসনিংটা অনেক শুরু করেছে, বই শোনা শুরু করেছে, অনেক অডিও তৈরি হচ্ছে, অ্যাপ তৈরি হচ্ছে। আমারও ইচ্ছা আছে যে মানে বইটাকে আসলে এই অ্যাপের একটা নিয়ে যাওয়ার, অ্যান্ড্রয়েড অ্যাপ বলেন বা আইওএস বলেন, যাই বলেন, মানে অ্যাপে নিয়ে যাওয়ার ইচ্ছাটা এই কারণে যে হয়তো দেখা গেলে এক সময় আমি ইউটিউবে বই পড়তে পারবো না। দুইটা জিনিস, একটা বিষয় একটু বলি আপনাকে, বইটা কিন্তু পড়াটা
ইথিক্যাল হচ্ছে না। সেই ইথিক্যাল হচ্ছে না কোনটা? এখন আমি একজন লেখকের বই পড়ছি যার 100 বছর হয়ে গেছে, সেটা আমার ইথিক্যাল। কিন্তু যার 100 বছর হয় নাই, সেটা আসলে ইথিক্যাল না। এটা আমি সরাসরি বলছি। কারণ সেটা তো তার একটা প্রাপ্য এবং প্রকাশকের একটা প্রাপ্য আছে। আমি এটা থেকে বঞ্চিত হচ্ছে তারা। আমি আসলে চাই যে আমরা একটা বাংলাদেশে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে, যেখানে প্রকাশকরাও একসাথ হবেন, লেখকরাও একসাথ হবেন, নতুন নতুন বইগুলো অডিও বুক থাকবে। একই সাথে বাংলাদেশে প্রিন্টেড বই, অডিও বুক এবং পিডিএফ একই সাথে থাকবে। আচ্ছা আচ্ছা। আর এখান থেকে আমি যে একটা আর্ন অ্যাপ, হবে সেটা, হ্যাঁ আমি একটা অ্যাপ করতে চাচ্ছি এটা, যেখানে আপনি চাইলে প্রিন্টেড একটা বুকও অর্ডার করতে পারবেন, অথবা আপনি অডিও বুক কিনতে পারবেন, অথবা আপনি পিডিএফ কিনতে পিডিএফ পারবেন, নিতে পারবেন। অথবা আপনি তিনটেই কিনতে পারবেন। আচ্ছা আচ্ছা। আপনি যদি প্রিন্টেড বুক অর্ডার মানে করেন, একসাথেও নিতে পারবে, চাইলে আলাদা আলাদা অপশন। আমি অ্যাপটার মধ্যে এইভাবে সিস্টেমটা করব যে আপনি যদি প্রিন্টেড বুক অর্ডার করেন, তাহলে আপনি ওই বাকি দুটো ফ্রি পাবেন। আচ্ছা আচ্ছা, ফাইন। তাহলে তার একটা একটা নেওয়ার কোনো প্রশ্ন আসে। হ্যাঁ, আপনি যদি অডিও বুক অর্ডার করেন, তাহলে আপনি পিডিএফ ফ্রি পাবেন। ও আবার আপনি যদি শুধু পিডিএফ অর্ডার করেন, তাহলে শুধু পিডিএফ পাবেন। আচ্ছা, এরকম একটা সিস্টেম আমি করতে যাচ্ছি। দারুণ দারুণ। এটা নিয়ে আমি প্ল্যানিং করে রেখেছি, এখনো কাজ ধরা হয়নি। আপনি জানেন যে আমি অনেক রকম কাজ করি, সো আসলে সময়টা বের করা আমার জন্য আমাদের তো আসলে এই এই বয়সে এসে সময়টা মেনটেন করা অনেক জটিল একটা বিষয় আসলে। আর এখানে কিছু ফিনান্সিয়াল ব্যাপারও রিলেটেড আছে, ফিনান্সিয়াল ব্যাপারগুলো আসলে দেখার বিষয়। সো সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে এই এই জায়গাটা ভবিষ্যতে একটা দারুণ, মানে একটা মার্কেট তৈরি হবে ইনশাল্লাহ। আর মানুষের কিন্তু আগ্রহ বাড়ছে পড়ার প্রতি। এবং আপনি যত আধুনিকায়ন করবেন, এখনো যদি আগের মতো পড়ে থাকেন যে না, লেখকদেরকেও প্রকাশকদেরকেও একটু আমরা আমরা বার্তা দিতে চাই যে শুধু যে প্রিন্টেড বই বের করবেন তা না, আপনারা যুগ পাল্টেছে, আপনারা পিডিএফ করেন, আপনারা অডিও করেন, ইবুক করেন। হ্যাঁ, এখন আমাদের ইবুক বলতে কি বোঝায় জানেন? আমাদের দেশে ইবুক বলতে বোঝায় যে পিডিএফ বই। জাস্ট পিডিএফ বইকে ইবুক বলে। ইবুক কিন্তু পিডিএফ বই না। কেন না? ইবুকের সাথে পিডিএফ এর পার্থক্যটা কি? ইবুকের সাথে পিডিএফ এর পার্থক্য হলো আপনি যে কোনো চ্যাপ্টার, যে কোনো খান থেকে আপনি একটা প্যারা শুনতে যাচ্ছেন, আপনি ওইখানে প্রেস করলে আপনি ওইখানে ওই প্যারাতে চলে যেতে পারবেন। কিন্তু আপনি পিডিএফ এ তো স্ক্রল করে করে যেতে হবে, এটা তো জাস্ট একটা মানে ফটোকপির মতো। আমি যদি একটু ক্লিয়ার করি দর্শককে বোঝার জন্য, যে আমরা যে ই পেপার যে পড়ি, আমরা ই পেপারটা মনে হয় একটু আপডেট, রাইট? ই পেপার, ইবুকও আছে বাংলাদেশে, নাই যে তা না, মানে বাংলাদেশে আমি ওইভাবে দেখিনি, বাট ওয়ার্ল্ডে ইবুক খুব জনপ্রিয়। আমাদের দেশে ইবুক করেছে যারা, তারা আসলে অনেকেই করেছে, আমি নাম উল্লেখ করব না, কিন্তু তারা আসলে পিডিএফটাকে ইবুক নামে চালিয়ে দিচ্ছে। ইবুক আসলে এই জিনিস না। আমার 50 নাম্বার পেজে আমার একটা চ্যাপ্টার ভালো লাগে, শুধু এটা না, আমি সেখানে ক্লিক করব, ওইটা আমার সামনে চলে আসবে এবং ওটা অডিওটা চলে আসবে। শুধু এটা না, আপনি মনে করেন যে আপনি পড়ছেন, পড়ার পরে আপনি আন্ডারলাইন করবেন না, আন্ডারলাইন করে ওই লেখাগুলোকে আপনি আলাদা করে রাখতে চাচ্ছেন, সেইটাও আপনার ইবুকে সম্ভব। হ্যাঁ, মানে ওই লেখাগুলো আলাদা আলাদা হয়ে একটা জায়গায় নোটবুকে জমা হয়ে থাকবে, এটাও ইবুকে সম্ভব। কিন্তু এটা কিন্তু আপনার পিডিএফ এ সম্ভব না। পিডিএফ তে একটা পিকচারের মতো থাকে। হ্যাঁ, এটা জাস্ট মানে ফটো আর কি। তার মানে এই জগৎটাতে আসলে অনেক কিছু করার আছে, অনেক অনেক কিছু করার আছে। দেখেন, এই বিষয়টা যদি আপনার সাথে কথা না বলতাম, তাহলে কিন্তু এত কিছু জানতে পারতাম না। আসলে আমরা আসলে সময়ের সাথে, সময় যেমন আধুনিক হয়ে যাচ্ছে, এখন এআই এর যুগ চলে আসছে। আমরা কিন্তু বাংলাদেশের মানুষ মুখে ডিজিটাল হয়েছি, কিন্তু বাস্তবে আসলে ডিজিটালাইজেশনটা আমাদের হয় নাই এই কারণে যে আমরা আসলে সেটা গভর্নমেন্টের পক্ষ থেকে বলেন বা আমাদের ব্যক্তিগত উদ্যোগ যারা নিবে, আমাদের কোম্পানিগুলো, যেমন আমাদের প্রকাশকরা আগ্রহী না এইসব বিষয়ে, আমরা আগ্রহী হচ্ছেন না। ডিজিটাল মানে আমরা মনে করি যে হাতে একটা স্মার্টফোন আছে, আমি চালাতে পারি, একটু অডিও ভিডিও শুনতে পারি, ছবি তুলতে পারি, এটা মনে হয় ডিজিটাল। ছবি পোস্ট করতে পারি ডিজিটাল, মানে এইটাই মনে করি। আর কিন্তু প্রত্যেকটা সেক্টরেই তো আপনার ডিজিটালাইজেশনটা দরকার, আপনার সেটা যেই সেক্টরেই হোক। আপনি খুব অবাক হয়েছে শুনে যে বাংলাদেশ এতদিন মানে একটা
কান্ট্রি, একটা সার্বভৌম রাষ্ট্র, আমাদের নিজস্ব রাডার সিস্টেমই ছিল না। আমরা একটা রাডার সিস্টেম ছাড়া চলছি এতদিন। মানে কোন দেশে বাস করি ভাই? কোন দেশে আমরা বাস নাকি ডিজিটাল বাংলাদেশ। হুম। হ্যাঁ, এগুলো তো আসলে চিন্তা করলে অনেক দুঃখের বিষয়। থাক, আমরা ওদিকে না যাই। না ওইদিকে না যাই না, আমরা খুব হ্যাঁ, আশাবাদী আমরা ইনশাল্লাহ। আশাবাদী, আমরা ইনশাল্লাহ। আমরা তো সবকিছু রিকভার করে উঠছি Recover ইনশাল্লাহ, করে এটাও উঠছি, এটাও- রিকভার করে উঠবো। হ্যাঁ, সেটাই। আর যেই জন্য আমি আসলে এই ব্যাপারটা নিয়ে আপনাকে বললাম যে আমি বই নিয়ে কিছু একটা করার চিন্তা ভাবনা আমার আছে, একটু আধুনিক কিছু করার চিন্তা ভাবনা আছে, এবং সেটা আমার একার পক্ষে সম্ভব না। আমি এই বই নিয়ে যারা কাজ করেন তাদেরকে নিয়ে আসলে কাজ করতে চাই। মানে আমার মনে আপনার হয়- মাধ্যমে আমি একটু মানুষকে জানাতে চাই, যারা বই নিয়ে কাজ করতে আগ্রহী তারা যদি চান আমার সাথে যোগাযোগ করতে বা আমার সাথে কাজ করতে, আমি অলওয়েজ ওয়েলকাম। কারণ বই নিয়ে কাজ করার আমার ইচ্ছা আছে, এবং সেটা আসলে কি কি কাজ সেটাও আমি বলি। সেটা বইয়ের ডিজিটালাইজেশন, মানে আমার বইয়ের ইবুক এবং অডিও বুক কিভাবে, আমি নতুন লেখকরা একটা ইবুক করবে, কিভাবে অডিও বুক করবে, তাদেরকে আগ্রহী করে তোলা, প্রকাশকদেরকে আগ্রহী করে তোলা, এই সবাইকে কম্বাইন করে আসলে একটা জায়গায় যাওয়া আমাদের দরকার। কিছু কিছু কাজ যে হচ্ছে না তা না, হচ্ছে, করছেন, আমরাও করতে চাই ইনশাআল্লাহ। খুবই ভালো উদ্যোগ। আমার মনে হয় যে যারা প্রকাশক আছেন, লেখক আছেন, তারা তো বার্তাটি পেয়ে গিয়েছেন। আমার মনে হয় যদি একসাথে বসে একটা কমিউনিটি তৈরি করে, যেহেতু রাজভাই এই বিষয় নিয়ে কাজ করে, তার একটা রিসার্চ আছে, গবেষণা আছে, আমার মনে হয় জিনিসটা আসলে এই সময় উপযোগী করে করা দরকার। যারা আমাদের পডকাস্ট শুনছেন, দেখছেন, এর মধ্যে অবশ্যই কোনো লেখক, প্রকাশক থাকতে পারেন। না থাকলে আপনাদের জানাশোনা কেউ থাকলে আমাদের এই ভিডিওটি তাদেরকে পাঠিয়ে দিবেন। আশা করা যায় যে তারা হয়তো উপকৃত হবে ইনশাল্লাহ। রাজভাই, অবশ্যই ইনশাল্লাহ। তো আমার মনে হয় যে আপনাকে আমরা ধন্যবাদ দিতে চাই, অনেক সময় হয়ে গিয়েছে। আনুষ্ঠানিকভাবে শুনুন, আমাদের আপনি আলাদাভাবে ধন্যবাদ দেওয়ার কিছু নাই, কারণ আমরা একসাথেই কাজ করি। আমরা তো হ্যাঁ, হ্যাঁ, এমন না যে আপনি আমাকে গেস্ট হিসেবে আনছেন। হ্যাঁ। জাস্ট আমরা আমাদের জার্নিটা আমরা শেয়ার করলাম। জাস্ট একটু আড্ডা দিলাম, আমাদের জার্নিটা, আমার জার্নিটা শেয়ার করলাম। একদিন আমিও আপনার ওই সিটে বসবো, আপনার জার্নিটা আপনি শেয়ার করবেন। ইনশাআল্লাহ। এইভাবে আপনার আশা করা যায় গল্প পরবর্তী মানুষ কোনো একদিনই আমরা সেটা করব। অবশ্যই ইনশাল্লাহ। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।